কুকিল্যান্ডে নেশায় পাহাড়ে বেপরোয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফ জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততার অভিযোগ, চাপ দিয়ে দলে ফেরানো হচ্ছে স্থানীয় অধিবাসীদের। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নেয়। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই। ঢাবি হলে রাজনীতি ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সাথে রুদ্ধদ্বার বৈঠক, ঐকমত্য না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে প্রশাসন। 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন। খানাখন্দে ভরা খুলনা মোংলা মহাসড়ক, অপ্রশস্ত সড়কে দুর্ভোগ নিত্যসঙ্গী। 7 মাসে প্রাণ গেছে 13 জনের। 17 বছর ধরে এই রাস্তাটি কিন্তু অবহেলিত। এখানে গাড়ির চাপ যে হারে বাড়ছে সেই হারে কিন্তু রাস্তার স্পেস নাই। এই রোডে রেগুলারই বর্তমানে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে রূপগঞ্জের অন্তত 40টি গ্রাম জলমগ্ন, বাড়িঘর রাস্তাঘাট, ছড়িয়ে পড়ছে রোগবালাই। কঠিন হবে এলডিসি উত্তোলন, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা বলছেন সরকারের নীতি নির্ধারকরা। ট্যারিফ আলোচনায় গুরুত্ব পেয়েছে অশুল্ক বাধা ও নিরাপত্তা। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি তাহলে তারা এই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ দ্যাম। গাজা ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ আল জাজিরার 5 কর্মী নিহত। হামাসের সাথে সম্পৃক্ততার অভিযোগ, আইডিএফের নিন্দা গণমাধ্যম কর্মীদের। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ পাহাড়ে আধিপত্য প্রতিষ্ঠায় সংগঠনটি সাম্প্রতিক সময়ে বেপরোয়া। স্থানীয় জনগোষ্ঠী অপহরণের মাধ্যমে চাঁদা আদায়, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যা, সেনা সদস্যদের উপর হামলা, অস্ত্র চোরাচালান সহ অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। থমথমে পাহাড়ি এলাকায় সহকর্মী আমরা দেখেছেন কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের পরিত্যক্ত বাড়িও। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি, ছবি তানভীর মিজানের। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা বম পার্টি নামেও সক্রিয়। নিষিদ্ধ এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 2017 সালে নাথান বম এটি প্রতিষ্ঠা করেন। রাঙামাটি ও বান্দরবানের 9টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসনের বাসনা তাদের। কে এই নাথান বম? কেনই বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে পাহাড় অস্থির করতে চান? বমদের জন্য পৃথক বম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন থেকে এই সশস্ত্র কার্যক্রম শুরু। 2021-22 সালে তারা কুকিল্যান্ড গঠনের দাবিও তোলে, যা এখন ভারতের ত্রিপুরা, মিজোরাম আর বাংলাদেশের অংশ। কেএনএফের সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। সদস্য কম বেশি 250। সূত্রের খবর, মিয়ানমার ও ভারতের সীমান্ত দিয়ে অস্ত্র সংগ্রহ করে তারা। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সঙ্গে মৈত্রী তাদের। প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম খ্রিস্টান ধর্মাবলম্বী। বম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন। বলা হয় জেএসএস দ্বারা বৈষম্যের শিকার তারা। সংগঠনের চিফ অফ স্টাফ ভাঞ্চুল লিয়ান ছিলেন সরকারি প্রাথমিকের শিক্ষক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেনপাড়া এলাকায়। নাথান বম তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায়। এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি, যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ঠিক আমার বাম পাশটিতে এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি। তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়েছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। বান্দরবানের নাথান বমের পরিত্যক্ত বাড়িতে টিম যমুনা। দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রবেশপত্র সহ কিছু আলামত। নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন।
স্ত্রীর জন্ম সনদ, সেটিও আসলে দেখছিলাম, লাল শমকিন বম। দু সালে কেএনএফ বিলাইছড়িতে হামলা চালিয়ে হত্যা করে জেএসএস এর 3 জনকে। পরের বছর বান্দরবানের রুমায় তাদের গুলিতে শহীদ হন 2 সেনা সদস্য। গত বছরের এপ্রিলে রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে 1.5 কোটি টাকা লুট করে নেয় কেএনএফ। থানচিতেও একটি ব্যাংকে হামলা চালায় তারা, অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে, লুট করে আনসার ও পুলিশের 14টি অস্ত্র। নাথান বম এখন কোথায়? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট তথ্য নাই যে কোথায় আছে, তবে বাংলাদেশে নাই এটা জানি। সংগঠনের মূল কার্যক্রম চলে পাকলাইপাড়া, সুংসুংপাড়া ও মুন্নামপাড়া থেকে। অবস্থান নেয় সীমান্ত ঘেঁষা রামজুতান, থিনদল তেতলাং ও রেংতলাং পাহাড়ে। স্থানীয় অধিবাসীদেরও দলে ভিড়তে চাপ দেওয়ার অভিযোগ আছে। বড় ভাই বউ পর্যন্ত নিয়ে গেছে, তো আমরাও ভয় করে মেয়েকেও তো ধরছিলাম, তো যার কারণে আমরাও ভয় করে পালাইছিলাম আর কি। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নেয়। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই তাদের। আইসা কি বলে? আসলে আমাদেরকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে। শক্তি বাড়াতে অপেক্ষাকৃত আর্থিক দৈন্যে থাকা বেকার বা সুযোগ বঞ্চিতদের টানার চেষ্টা করে কেএনএ। দেয়া হয় প্রশিক্ষণ, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। কেএনএর প্রশিক্ষণ নেয়া এক সদস্য জানাচ্ছিলেন সেই অভিজ্ঞতা। আপনি কি এই যে নাথান বমের নাম শুনছেন? জি ওনাকে দেখছেন ওইখানে? জি, ওইখানে ছিল উনি আসছিল, আমাদেরকে বলছিল তোমরা সাবধানে ট্রেনিং করবা, সেভাবে বলে। উনি যে কোনখানে গেছে আমরা কিন্তু জানি না। ওইখানে কি আর কারোর নাম বলতে পারবেন আমাদেরকে? 2-3 জনকে চিনি, বানচুং, সাংরেমবম, লালরামক্লিং। অনুদান, কমিউনিটির চাঁদার পাশাপাশি জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে কেএনএফের বিরুদ্ধে। তথ্য সংগ্রহ ও যোগাযোগে ব্যবহার হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায় ভারতীয় মোবাইল সিম কার্ড ও ওয়াকিটকি রয়েছে তাদের কাছে। চাঁদা নিত বিভিন্ন পরিবার থেকে। জি, প্রত্যেক পরিবার বললো তোমাদের প্রত্যেক পরিবারে 1000 করে আমাদেরকে দেওয়ার জন্য। তখন আমরা না বলতে পারি না, আমাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছিল। সেনাবাহিনী 2022 সালে রামজুতান অপারেশনে প্রথমবারের মতো কেএনএফের ক্যাম্প দখল নেয়। আর্মির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সদস্যরা। পরে থিনদল তেতলাং, রেংতলাং ও সিলুপিপাড়ার একাধিক গোপন আস্তানাও দখল নেয় সেনাবাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতেই হবে, তবে রাজনীতির ধরন কেমন হবে তার জন্য শিক্ষার্থীদের ভোটাভুটি হতে পারে বলে মনে করে ছাত্র শিবির। ছাত্রদল বলছে ক্যাম্পাসের ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি বন্ধ করে সবার মতামত নিয়ে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও 23 ছাত্র সংগঠনের দ্বিতীয় দিনে বৈঠকে এইসব মত উঠে আসে। বৈঠকে ছাত্র শিবির থাকায় তা বর্জন করে 5টি বাম ছাত্র সংগঠন। ঐকমত্যে পৌঁছানো পর্যন্ত এমন আলোচনা চালিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকাল 3টায় শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। মাত্র 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনের নেতারা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনোদিন জামাত ইসলামী প্রশ্নে, ছাত্র শিবির প্রশ্নে এক ফোঁটাও ছাড় দিয়ে আসে নাই। আমরা মঈন হোসেন রাজুর সংগঠন, আমরা সঞ্জয় তলাপাত্রের সংগঠন, আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে। এইরকম গণহত্যাকারী একটি সংগঠনকেও নাকি প্রয়োজন। আমরা এই যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। শিবির সভাপতি বলছেন আওয়ামী বিরোধী আন্দোলনের শিবিরকে যারা সন্ত্রাসী বলেছে তারাই বৈঠক বর্জনের নাটক করলো। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না। শিবির গুপ্ত রাজনীতি করে অভিযোগ তুলে ছাত্রদল বলছে ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতি কেমন হবে তার প্রস্তাব দেয়া হয়েছে বৈঠকে। 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো। আমরা সেটি
নিশ্চয়তা দিয়েছি। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা এর প্রতিবাদ আশা করি। আবাসিক হল ও একাডেমিক ক্ষেত্রে কোনো রাজনৈতিক কাঠামো না রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেসুম কালচারে ফিরে যাবে, শিক্ষকরা ইজারা দিয়ে দেবে তাদেরকে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদেরকে আবারও দাস বানিয়ে রাখবে। ক্যাম্পাসে শিক্ষার্থী রাজনীতি নিয়ে ভিন্ন মত তুলে ধরেন অন্য সংগঠনগুলো। শিক্ষার্থীদের মধ্যে যে ভয় এবং ভীতি ট্রমা তৈরি হয়েছে, এটার কারণে শিক্ষার্থীরা হলে আর রাজনীতি তারা দেখতে চায় না। উপাচার্য জানিয়েছেন শিক্ষার্থী সহ সবার মতামত নিয়ে ক্যাম্পাসে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। ডাকসু নির্বাচনের আছে 1 মাস। এই সময়ের মধ্যে শিক্ষার্থী সংগঠনগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে জটিলতা তৈরির শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন জাকসুর নির্বাচন হবে 11 সেপ্টেম্বর। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোটের তফসিল ঘোষণা করেন প্রক্টর। এ সময় জানানো হয় খসড়া ভোটার তালিকা আচরণবিধি প্রকাশের পর আগামী 18 ও 19 আগস্ট মনোনয়নপত্র তোলা যাবে। 21 থেকে 24 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করে 25 আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 29 আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 2 দিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ 10 দফা দাবি জানিয়েছে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববারের রাতে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জুলাই আন্দোলনের সময় হামলাকারী শিক্ষক আর কর্মকর্তা কর্মচারীদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা। পাশাপাশি সিন্ডিকেটে পাশ হওয়া বহিষ্কারাদেশপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রকাশ, শহীদ আবু সাইদ হত্যাকারীদের গ্রেপ্তার সহ 10 দফা দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বর্তমান প্রশাসনের নির্লিপ্ততাই জুলাই আন্দোলনের স্পিরিটকে ব্যাহত করছে। শুধুমাত্র ছাত্র সংসদের বিষয়টি আগামী 2 দিনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। এইটার জন্য আমরা 2 দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিচ্ছি। আর বাকি যে 9টি আছে, কালকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে অফিসিয়ালি জবাব শিক্ষার্থীদেরকে দিতে হবে। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি দল উত্তীর্ণ হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়। মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে এসব দলের নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এর আগে গত 22 জুন পর্যন্ত 145টি দল নিবন্ধন পেতে আবেদন করে, তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। দলগুলোকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে 15 দিন সময় দেওয়া হয়। আইন অনুযায়ী নিবন্ধন পেতে দলের কেন্দ্রীয় কমিটি 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এছাড়াও কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে তা আগের নির্বাচনের 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক। এদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। প্রায় 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শেষ করা হয়েছে সকল প্রস্তুতি। ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। এক যুগেরও বেশি সময় পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরাও। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। বিভিন্ন সরকারের এই ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের মুখে যারা বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে ছিল,
আমরা চাই এই ধরনের নেতৃত্ব নির্বাচিত হোক। সম্মেলনটা আমাদের গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ অধিকার দিয়েছেন তারেক রহমান। এই জন্য কোনো সিলেকশন যেন না হয়, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করার ঘোষণা উনি দিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক প্রবেশদ্বার খুলনা মোংলা মহাসড়ক অন্যতম সামুদ্রিক বন্দর মোংলার সাথে দেশের নানা প্রান্তের সড়কপথে যোগাযোগ হয় এই মহাসড়ক দিয়ে। অথচ খানাখন্দে ভরপুর আর অপ্রশস্ত সড়কটিতে দুর্ভোগ নিত্যসঙ্গী। দুর্ঘটনায় হয় প্রাণহানিও। চলতি বছরের 7 মাসেই ঝরেছে 13 জনের প্রাণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবি যাত্রী চালকদের। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার, সজোরে গিয়ে বাড়ি খায় রাস্তার পাশে গাছে, কখনো আবার বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এমন দৃশ্য অচেনা নয় খুলনা মোংলা মহাসড়কে চলাচলকারীদের। 12 জুলাই ঠিক এমনই এক দুর্ঘটনায় প্রাণ যায় শিক্ষার্থী কায়সান কবিরের। রাজধানীর এমআইএসটিতে সুযোগ পেয়েও কখনো ক্লাস করা হয়নি তার। 27 জুলাই তার ওরিয়েন্টাল প্রথম ক্লাস। ইচ্ছা ছিল বাবা ছেলে ওরিয়েন্টাল ক্লাস অংশগ্রহণ করবো। আমি সবাইকে বলি রাস্তার অবস্থা এরকম না থাকে। আমার কায়সান যেভাবে চলে গেছে এই জন্য আর কোনো কায়সান হাইওয়ে পুলিশের তথ্য বলছে চলতি বছরে 7 মাসেই খুলনা মোংলা মহাসড়কে 30টি দুর্ঘটনায় প্রাণ গেছে 13 জনের। গেল বছরও সড়কে প্রাণ হারায় অন্তত 21 জন। চালক যাত্রীদের মতে সড়ক জুড়েই খানাখন্দ আর অপ্রশস্ত রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সাক্ষী হয় এই মহাসড়ক। এই রোডে রেগুলারই বর্তমানে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে। তার কারণ হচ্ছে ওভারটেকিং প্লাস আপনার যে রাস্তারও অবস্থা তেমন ভালো না। অথচ শুধু সামুদ্রিক বন্দরই নয়, সুন্দরবন থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অথবা খান জাহান আলী বিমানবন্দরের অবস্থান এই পথ ধরেই। পদ্মা সেতু উদ্বোধনের পর বেড়েছে গাড়ির চাপও। সড়ক সংস্কারের পাশাপাশি মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি যাত্রী চালকদের। কামজট ইজি বাইক মাইন্ড অটো ব্যান্টান দিয়ে তাতে এই লাইনে 4 লাইনে প্রয়োজন ডেইলি অ্যাক্সিডেন্ট ঘটে। 17 বছর ধরে এই রাস্তাটি কিন্তু অবহেলিত। এখানে গাড়ির চাপ যে হারে বাড়ছে সেই হারে কিন্তু রাস্তার স্পেস নাই। হাইওয়ে পুলিশের মতে শুধু বেহাল সড়ক নয়, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের অসাবধানতাও। তবে সড়ক প্রশস্ত সহ দ্রুত সংস্কারের পরামর্শ এই কর্মকর্তারও। মহাসড়কে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার বেশিরভাগ কারণ হচ্ছে এখানে আপনার 2 লেনে গাড়ি যাতায়াত রয়েছে। এখানে যদি 4 লেন হতো তাহলে কিছুটা হলেও দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেত। তারপরে পাশে আপনার ডিভাইডার, রাস্তার মাঝখানে ডিভাইডার নেই। খুলনা মোংলা মহাসড়কে ছোট বড় মিলিয়ে প্রতিদিন প্রায় 2000 যান চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খুলনা সাতক্ষীরা মহাসড়কটির দৈর্ঘ্য 64 কিলোমিটার। ভোমরা স্থলবন্দর সংযোগ এই পথের 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার 18 মাইল পর্যন্ত পড়েছে। খুলনার মধ্যে দূরত্ব 33 কিলোমিটার। ওই সড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, শেষ হয় 2020 সালের জুনে। শুধু খুলনা অংশের প্রকল্পের ব্যয় ধরা হয় 160 কোটি টাকা। তবে পুনর্নির্মাণের 5 বছরে মহাসড়কটির বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর সড়ক নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় কতটা বেহাল খুলনা সাতক্ষীরা মহাসড়ক। খুলনা শহরের পার্শ্ববর্তী 0 পয়েন্ট থেকে ডুমুরিয়ার 18 মাইল পর্যন্ত 33 কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায়। এর মধ্যে 0 পয়েন্ট থেকে কৈয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী। ভরে গেছে খানাখন্দ আর ছোট বড় গর্তে। বৃষ্টিতে পানি জমে পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখান থেকে একদম চুকনগর পর্যন্ত আধা ঘন্টা রাস্তা, আসতে আমাদের 2 ঘন্টা লাগে। খুবই খারাপ অবস্থা। এখানে গাড়ি উল্টে যায়, অটো রিক্সা ভালো মতো চলতে পারে না। গাড়ির পিছনে 2000 টাকা খরচ করতে হয়, তাহলে আমরা চলবো কি করে? পেট চালাবো না গাড়ি ছাড়বো? 24 কিলো ভাঙ্গা ভাই, এই রাস্তার ভিতরে গাড়ি চালান জানে। 5 বছর আগেই পুনর্নির্মাণ করা হয়েছে মহাসড়কটি। প্রতি কিলোমিটারে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। অথচ এখনই বেহাল। যানবাহন চলাচলে কিছু জায়গায় ইটের সোলিং করে দেওয়া হয়েছে, তবে তাতে কমছে না দুর্ভোগ। সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। যে কোনো সময় পাতি ভাঙে, মানে একটা না একটা ক্ষতি হচ্ছেই। প্রেগনেন্সি কোনো মহিলা যদি এখানে আসে তাহলে মনে হয় না যে সে স্বাভাবিকভাবে যেতে পারবে। শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল সাধারণ মানুষের। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি নাগরিক নেতাদের।
এই রাস্তাটা তৈরি হয়েছে এতই নিম্নমানের যে কথা বললেন, এখন যেন মনে হয় ওটা জায়গায় জায়গায় পুকুর হয়েছে, খালও তৈরি হয়েছে। এত দ্রুত যে ধ্বংস হয়ে গেল, নষ্ট হলো, তার জন্য তারা দায়ী। তদন্তপূর্বক তাদের শাস্তিও দাবি করি। সড়ক বিভাগের দাবি, পুনর্নির্মাণের পর আগের চেয়ে মহাসড়কে বেড়েছে গাড়ি চলাচল, ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ভারী যানবাহনেরও। এতে সংস্কারের কয়েক বছরের মধ্যেই এমন হাল হয়েছে। পদ্মা ব্রিজ যখন হয় এখানে যানবাহন আমরা যেটা দেখছি নর্মালি 10 থেকে 15% বাড়ে। 10 থেকে 15%-এর জায়গায় এটা এখন প্রায় 60% বেড়ে গেছে। এই রাস্তার যে ফাউন্ডেশন যে নেচারে তৈরি করা হয়েছিল, সেই নেচারের ফাউন্ডেশন দিয়ে এই লোডটা আসলে কখনোই এটা নেওয়া সম্ভব না। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায়। খুলনার ব্যস্ততম এই সড়কটি নির্মাণ হয়েছে মাত্র 5 বছর আগে, অথচ এখনই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি প্রতি কিলোমিটারে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। এত দ্রুত সড়কটি নষ্ট হয়ে যায়, খুলনার সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠেছে, এই টাকা গেল কোথায়? শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। ভয়াবহ জলাবদ্ধতার কবলে রূপগঞ্জের অন্তত 40টি গ্রামের মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে জমেছে পানি বন্দি বাড়িঘর, রাস্তাঘাটে দেখা দিয়েছে রোগবালাই। স্থানীয় প্রশাসন বলছে জলাধার ভরাট করে শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়নের কারণে সরছে না পানি। জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে। এ যেন জলে ভাসা জীবন, চারদিকেই পানি, ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট। জলাবদ্ধতার এমন চিত্র রাজধানী ঘেঁষা রূপগঞ্জে। পানিবন্দী কাঞ্চন ও তারাবো পৌরসভা, গোলাকান্দাইল, মুড়াপাড়া ও ভুলতা ইউনিয়ন সহ অন্তত 40টি গ্রামের লাখো মানুষ। একসময় সবুজে ঘেরা ছিল এসব এলাকা, চাষাবাদ করতেন স্থানীয়রা। এখন বর্ষা মানেই জলাবদ্ধতা, খালবিল ভরাট করে নগরায়নের প্রভাব পড়েছে। জমে আছে কয়েকদিনের টানা বৃষ্টির পানি, কর্মহীন মানুষ। আগে পরে মনে করেন 1 মাস 2 মাস পানি থাকতো, লাইমা যেত। এখন দীর্ঘদিন ধরে 3 মাস 4 মাস ধরে আমার এলাকায় পানি। এই যে আমাদের ঘরটাই দেখুন, তার উপর কিন্তু আস্তে আস্তে ডাবতেছে। মঙ্গল দিয়ে আমরা জায়গায় জায়গায় থাকতেছি, অনেক আমরাই বাঁচুন না গরু বাঁচুন। কাদের যেটা অসুবিধা হয়, কাদার থেকে আইতে অসুবিধা হয়। কোথাও হাঁটু সমান পানি, কোথাও তারও বেশি। ডুবে আছে রাস্তাঘাট, দোকানপাট। কারো কারো ঘরের ভেতরেও পানি, নেই বাজারঘাট, জ্বলছে না চুলা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তায় বাইরে একদিকে একটু যাইয়া হয়তো একটা কিছু আনমু, গরবে আমরা সুবিধা মতন চলমু, এইটাও আমাকে সমস্যা। খাইল নাই, ভাত নাই, খাইতে কষ্ট। হাড়ের উপরে এই যে বাচ্চা কতক্ষণ পর পরেই পানিতে পড়ে যায়। আশপাশেই কলকারখানা, মিশেছে বর্জ্য মিশ্রিত পানীয়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। ছড়িয়েছে চর্মসহ নানা ধরনের রোগবালাই। পানির জন্য আমাদের বিভিন্ন প্রকার রোগবালাই হচ্ছে। তারপরে এই যে আমাদের এই যে পানির ভিতরে মানুষ যাতায়াত করতে পারতেছে না। বৃষ্টিটা আমাদের জন্য একটা গজব হয়ে দাঁড়াইছে, কেন বৃষ্টি হলে পানিটা সরতে পারছে না। মেশিন বসানোর কথা, কিন্তু মেশিন এখনো বসে না। ঠিক আছে, কোনো সরকারি লোক সহযোগিতা বা আশা দেখবে কোনো নেই, পুরো এলাকায় পানি। 80 ও 90-এর দশকে এই অঞ্চলের কৃষিকাজের সুবিধায় অগ্রণী সেচ প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। ধীরে ধীরে শিল্পায়ন আর পূর্বাঞ্চল কেন্দ্রিক নগরায়নের ঢেউ বদলে দিয়েছে সব। আমরা পানি উন্নয়ন বোর্ডকে 4 বার চিঠি দিয়েছি ডিমার্কেশন করে দেওয়ার জন্য, তারা স্টিল নাও করেনি। বাট এখন আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে, আমরা যেহেতু জানি যে কোন লাইনে ছিল খালটি, সেই লাইন ধরে আমরা আবার নিজেরাই খনন করব। 12টা প্রতিষ্ঠানকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে চিঠি দিয়েছি যে আপনাদের কিছু অবৈধ স্থাপনা আছে, অথবা আপনাদের হয়তো কোনো প্রতিষ্ঠানে কিছু অংশ আমাদের খালে চলে এসেছে, এই ধরনের চিঠি দিয়েছি, আপনি সরাই ফেলেন অথবা আমরা উচ্ছেদে যাব। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লক্ষ্মীপুর সদরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে পুলিশের তালিকাভুক্ত আসামি। রোববার মধ্যরাতে পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এই সময় অস্ত্রসহ ফরিদ উদ্দিনকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ অর্থ, পাশাপাশি ফরিদের এক সহযোগীর বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে সেনা সদস্যরা। সেনাবাহিনী জানায় ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক কারবারিদের শেল্টার দেওয়ার অভিযোগও দীর্ঘদিনের। এসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় সেনাবাহিনী।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলা আন্দোলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার নথুল্লাবাদে প্রথম দফায় ও রাতে বিএম কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় দফায় হয় সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলমান ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণকারী সিনিয়র শিক্ষার্থীর সামনে জুনিয়র শিক্ষার্থীর ধূমপান করা নিয়ে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। পরে সমঝোতা বৈঠকে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে আহত হয় 5 জন। চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেওয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববার প্রথম দফায় দেশের 242টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট 5 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 4,61,000 মেট্রিক টন সিদ্ধ চাল আর বাকি 39,000 মেট্রিক টন আতপ চাল রয়েছে। এক একজন আমদানিকারক 500 মেট্রিক টন থেকে 20,000 মেট্রিক টন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে। আমদানিকৃত বস্তাতেই চাল বিক্রির শর্ত দেওয়া হয়েছে। গেল কয়েক বছর পাটের বাজার দর কমে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে মেহেরপুরের পাট চাষিদের। মৌসুমের শুরুতে বেশি থাকলেও পরবর্তীতে পাটের দাম পড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ে। চলতি বছরও শুরু হয়েছে পাট কাটা। বর্তমানে পাটের বাজার দর রয়েছে 3,500 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত। তবে দর নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। একসময় দেশের প্রধান রপ্তানি পণ্য ছিল পাট। শিল্প বিপ্লব, পলিথিনের আগ্রাসন এবং বৈশ্বিক বাজারের পরিবর্তনে পাট হারিয়েছে তার পুরনো গৌরব। তবু আজও দেশের বিভিন্ন অঞ্চলে পাট চাষ করছেন হাজারো কৃষক। চলতি মৌসুমে বিঘা প্রতি জমিতে পাট চাষে খরচ হচ্ছে 10 থেকে 15,000 টাকা। পাট কাটা শুরু হলেও জলাশয়ের অভাবে জাগ দিতে হিমশিম খাচ্ছে মেহেরপুরের চাষিরা। এছাড়াও বেড়েছে জমির লিজ ও লেবার খরচ। গেল কয়েক বছর ধরে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের সংখ্যায় রয়েছেন চাষিরা। ঝড়ে ভেঙে চুরি এসব একদম তছনছ করে দিয়ে গেছে। বিঘে কাটতে 8টা-10টা মুনিশ লেগে যাচ্ছে। পানি তো ময়লা হয়েছে, পানি তো ধরেন পাট জাগ দিলাম, এ ধরে পানি দিয়াতে কুমা হয়ে থাকলো। পাট পড়ি পানি হয়ে যাচ্ছে আলকাতরা। এখন চলছে আপনার হয়তো 3500-3800 শুনতে চলছে, মানে শোনাশুনি শুনছি চলছে। এই দাম থাকলে চাষিদের লাভ হবে, হয়তো অল্প সীমিত লাভ হবে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে পাট গুদামজাত করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক চাষি এবং ফরিয়ারা। বাজার দর নিয়ন্ত্রণে থাকলে লাভের আশা তাদের। পাট পানি কিছু পড়েছে, কাটছে, মাঠে কাটাকাটি চলছে এবং কিছু দাম যে বাজারে এখন শোনা যাচ্ছে, এই বাজার যদি ভালো থাকে তো চাষিদের কিছু লাভবান হতে পারে। দাম নিয়ে একটু সংখ্যায় আছে, দেখা যাক দাম যদি সরকার দেয় তাহলে হবে। পাটের রং ও গুণগত মান ধরে রাখতে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্প্রতি বেশ বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে জলাভূমিগুলো আছে সেখানে বেশ পানি জমেছে। কৃষক ভাইগণ ইতিমধ্যে পাট কাটাও শুরু করেছেন। আমাদের মেহেরপুর জেলায় বর্তমানে প্রায় 20% পাট জমির পাট কাটা হয়েছে। কৃষকদেরকে পরামর্শ দেব, তারা পাট কেটে যখন জাগ দেবেন, জাগ দেওয়ার আগে পাটের যে পাতা সেটা ঝরিয়ে নেবেন। তারপরে যে জলাশয়ে জাগ দেবেন সেই জলাশয়ে পাট নিয়ে তারা ওই পাটের উপর জাগের উপরে কোনো অবস্থায় মাটি দেবেন না। চলতি বছর জেলায় 17,655 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুধু পারস্পরিক শুল্ক ইস্যুই কাজ করেনি, এক্ষেত্রে অশুল্ক বাধা, জাতীয় নীতি এবং নিরাপত্তা বিষয়াদি জড়িত ছিল বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিটিএম-এর সম্মাননা অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন গভীর চিন্তার বিষয়। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক হার এখন স্বস্তিদায়ক। সরকার বলছে এই হার প্রতিযোগী অন্যান্য দেশের প্রায় সমান। দর কষাকষির মাধ্যমে 37% থেকে 20% শুল্ক নামিয়ে আনায় বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিমকে সম্মাননা জানালো বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 75। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুল্ক হার নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু সরকারের নানামুখী প্রচেষ্টায় স্বস্তি এসেছে। তবে সুযোগ কাজে লাগাতে হবে। এক্ষেত্রে বড় বাধা গ্যাস বিদ্যুতের অপর্যাপ্ততা, একই সঙ্গে ব্যাংক ও কাস্টমসের হয়রানি। তুলা আসলে আমরা যদি সুতা বানাই আমাদের ভ্যালু এডিশন হয়, কর্মসংস্থান হয়। এখানে আবার 400% হয়ে বসে আছে। তো আমরা কি আসলে ইন্ডিয়ান সুতা প্রমোট করতেছি নাকি? গ্যাস সংকট এটা অন্যতম সংকট আমাদের জন্য। বাংলাদেশের আমদানি রপ্তানির
সবচেয়ে বড় বাধা কাস্টম। বায়ার গুডস কিনেন, তার ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও শ্রিঙ্ক করবে, অথবা সে যদি মনে করে যে আমার আলটিমেট কাস্টমার যারা আছে তাদের বাইং ক্ষমতা কমে যাবে, তাহলে অর্ডার কমে যাবে। অর্ডার কমে গেলে আমরা সাফার করব। বক্তারা একক পণ্য নির্ভরতা কমানো এবং বৈচিত্র্যকরণের উপর গুরুত্ব আরোপ করেন। দাবি ওঠে শ্রম অধিকার নিশ্চিত করার। পণ্যের বৈচিত্র্যকরণ না ঘটাই, এরকম এক পণ্যের উপর ভরসা করে থাকি, তাহলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। এটাই তৃপ্তির জায়গা যে কম্পিটিটার্স তাদের কাছ থেকে, তাদের কারোর সাথে বা কারোর কাছ থেকে আমরা কম সুবিধাজনক অবস্থায় নাই। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অর্থনীতির স্বার্থ গুরুত্ব পেয়েছে, শুধু শুল্ক ইস্যুই আলোচনার বিষয় ছিল না। আমার কাছে মনে হয় উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস দিস ওয়াজ এ টাইম বম্ব প্লান্টেড বাই দ্য ফ্যাসিস্ট। আপনারা যদি এই এলডিসি গ্র্যাজুয়েশনস এন্ড এগেইন আপনার প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস তো আটকে যাবে। আপনার তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন, $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি, তাহলে তারা এই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ দ্যাম। যেই ধরনের বাইল্যাটারাল এগ্রিমেন্টের খসড়াগুলো সবসময় আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে থাকে। অভিযোগ ওঠে, এলডিসি গ্র্যাজুয়েশন এখন দুশ্চিন্তার নাম। আগের সরকার উত্তরণের সময় বেঁধে দিয়ে সংকট সৃষ্টি করেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভিসা জটিলতায় চরম ভোগান্তিতে ইসওয়াতিনি প্রবাসীরা। ভারতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে মিলছে না পর্যাপ্ত ট্রানজিট ভিসা। 5 থেকে 7 বার আবেদনের পরও প্রত্যাখ্যান করা হচ্ছে বারবার। যাতায়াতের একমাত্র পন্থা এটি হওয়ায় নজিরবিহীন বিপাকে পড়েছেন আফ্রিকার দেশটির প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন সেখানকার প্রবাসীরা। ইসওয়াতিনি থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছোট এক দেশ ইসওয়াতিনি। নয়নাবিরাম সবুজ পাহাড়ে ঘেরা দেশটি আগে পরিচিত ছিল সোয়াজিল্যান্ড নামে, যেখানে মাত্র 12 লাখ মানুষের বাস। ভাগ্যের চাকা ঘুরাতে 4 দশক আগে দেশটিতে পাড়ি জমানো শুরু করেন বাংলাদেশিরা। সুপারমার্কেট, বিপণী বিতান, রেস্তোরাঁ সহ একাধিক খাতে রয়েছে প্রায় 3000 বাংলাদেশির সরব উপস্থিতি। কিন্তু বছরের পর বছর দেশের রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভোগান্তির যেন শেষ নেই ইসওয়াতিনি প্রবাসীদের। ইসওয়াতিনি থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত না হওয়ায় ব্যবহার করা হয় দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর। 2021 সাল পর্যন্ত এ পথেই দেশে যাতায়াত করত প্রবাসীরা, কিন্তু 2022 সালে বাধ্যতামূলক করা হয় দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা, যা এক কথায় সোনার হরিণ। অভিযোগ রয়েছে, কাগজপত্র ঠিক থাকলেও নয়াদিল্লির দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে মেলে না ট্রানজিট ভিসা। 5 থেকে 7 বার আবেদনের পরও রয়েছে ব্যর্থতার নজির। এদিকে বৈধ পথে ট্রানজিট ভিসা না পেয়ে অনেকে পড়ছেন দালালদের খপ্পরে। ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করছিলাম, প্রায় 5 বার আমাদের রিজেক্ট করছে। সাউথ আফ্রিকা এম্বাসি থেকে ট্রানজিট ভিসা দিতেছে, বাট আমরা যখন দেশে যাই, দেশে থেকে আসার সময় আবার ট্রানজিট ভিসা লাগে, ওইটা ইন্ডিয়া থেকে আমাদেরকে দিতেছে না। ওয়ার্ক পারমিট সব কিছু আছে, কিন্তু যাওয়ার টাইমে ভিসা মিলতেছে ট্রানজিট ওয়ান ওয়ে, তো আসার টাইমে কোনো ভিসা নাই। 1,40,000 টাকা দিছি কন্ট্যাক্ট করার জন্য, কন্ট্যাক্ট করছে ওর সাথে, এখন আসতে পারে না, ওর টাকাটা মারি বসে থাকছে। সংকট নিরসনে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান প্রবাসীরা। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস চালুর জোর দাবি তাদের। এই বিষয়টা যেন সুষ্ঠু সুরা হয় এবং কি প্রয়োজনে আমাদের দেশে যেন সাউথ আফ্রিকান হাইকমিশন যদি হয়, তাহলে এই সমস্যা থাকবে না। এদিকে ভিসার সমস্যা দূরীকরণে আশার আলো দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে এরই মধ্যে কাজ শুরু করেছে দূতাবাস। অবগত করা হবে দক্ষিণ আফ্রিকা মিশনকেও। যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা অ্যাম্বাসেডর আছেন, যারা আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখছেন, দক্ষিণ এশিয়া অ্যাফেয়ার্স দেখছেন, তাদের সাথে আমি মিটিংয়ে মিলিত হয়ে বিষয়টা রেজ করেছি যেন ভিসাটা সহজ করা হয়। ইসওয়াতিনিতে বসবাস করা 90 ভাগেরও বেশি বাংলাদেশি ভুগছেন ট্রানজিট ভিসার সমস্যায়। ভারত থেকে মিলছে না ট্রানজিট ভিসা। সমাধান একটাই, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপন। তাই এই সকল প্রবাসী বাংলাদেশিদের দাবি, দ্রুত যেন দক্ষিণ আফ্রিকার একটি দূতাবাস বাংলাদেশে স্থাপন করা হয়। নুরুল আলম, যমুনা নিউজ, বাবানী, ইসওয়াতিনি। গাজায় আবারও গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন আল জাজিরার 5 জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ, আরেক করেসপন্ডেন্ট মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মুয়ামেন আলিওয়া।
রোববার গাজার আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সংবাদকর্মী সহ প্রাণ যায় মোট 7 জনের। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস। হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ছয় 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। প্রাণ গেছে একজনের, আহত আরও কমপক্ষে 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় কম্পন। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে হয় উৎপত্তি। কম্পন অনুভূত হয়েছে ইস্তাম্বুল, বালিকেসি প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চলে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন ও 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালে 7.8 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। নিজ স্বার্থে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে শান্তি প্রতিষ্ঠার চেয়ে নিজের ভাবমূর্তি ধরে রাখার প্রচেষ্টাতেই বৈঠক নিয়ে এত আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী এজেন্ডায় বারবারই যুদ্ধ বন্ধের অঙ্গীকার করে আসছিলেন তিনি। সফল না হলে হতে হবে লজ্জাজনক পরিস্থিতির শিকার। আর তাই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ধামকি দিয়ে ব্যর্থ হয়ে শেষে বেছে নিয়েছেন আলোচনার পথ। I'll end that war between those two countries in 24 hours. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে থামিয়ে দেবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ। মার্কিন নির্বাচনের আগে বেশ জোরে সোরেই এমন প্রচার চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মসনদে বসার প্রায় 7 মাস পেরিয়ে গেলেও নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। 90 মিনিটের ফোনালাপ থেকে শীর্ষ পর্যায়ের আলোচনা, যুদ্ধবন্ধে বাদ রাখেননি কোনো প্রয়াস। ব্যর্থ হয়ে রাশিয়াকে নানা প্রকার হুমকি ধামকিও দিয়ে বসেন ডোনাল্ড ট্রাম্প। এতেও কাজ না হলে পুনরায় আলোচনার পথকেই বেছে নেন তিনি। আশা প্রকাশ করে জানান, অ্যালাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকেই হবে যুদ্ধ বন্ধের সমাধান। ঠিক কী কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এত আগ্রহী ট্রাম্প? বিশ্লেষকদের মতে শান্তি ফেরাতে নয়, বরং নিজের ভাবমূর্তি রক্ষা করতেই এ তোড়জোড় শুরু করেছেন তিনি। সম্প্রতি বেশ কয়েকটি সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখেন ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি ধরে রাখতে চাইছেন তিনি, বিশেষ করে যেহেতু তিনি দাবি করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ তার না থাকার কারণেই শুরু হয়েছে। যুদ্ধ বন্ধ না হলে এটি তার জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। আরও একটি সম্ভাবনার কথাও সামনে আনেন এই বিশ্লেষক। বিশ্ব দরবারে দ্রুতই ক্ষমতাশালী হয়ে উঠছে চীন, যা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। এ পরিস্থিতিতে বৈঠকটি হতে পারে রাশিয়াকে চীনের বলয় থেকে দূরে রাখার একটি কৌশল। এ কারণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক জায়গায় পুতিনের বেশ প্রশংসা করেন ট্রাম্প। তাই ট্রাম্প প্রশাসনের অনেকেরই ধারণা এই বৈঠকটিকে রাশিয়াকে চীনের বিরুদ্ধে ব্যবহারের এক কৌশল। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আগামী 15 আগস্ট বরফ আচ্ছাদিত আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের ধারণা, পুতিনকে যুদ্ধ বন্ধে রাজি করাতে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার মতো প্রস্তাবও সামনে রাখতে পারে ট্রাম্প প্রশাসন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।